ফাইনাল ভোটার লিস্ট বার করেছে, 60 লক্ষ মানুষের নাম বাদ, তার আগে 58 লক্ষ মানুষের নাম বাদ, মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছে, যারা জীবিত তারা মৃত বলে ডিক্লেয়ার করে দিচ্ছে। এ কেন মানবো আমরা? আমরা তো মানতে পারি না। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের রাজনীতিতে তৈরি করেছে, একটা একটা করে রাজনীতিতে তৈরি করেছে। এই যে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মীকে রাজনীতিতে নিয়ে এসে রাজনৈতিক সচেতন যদি করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের কোনো নেতা নেই, ভারতবর্ষের কোনো নেতা নেই যে নেতা এত তার রাজনৈতিক কর্মী তৈরি করতে পেরেছে ভারতবর্ষে। একা একা একা, কোনো ব্র্যান্ড নিয়ে নয়, কোনো ন্যাশনাল পার্টির ব্র্যান্ড নিয়ে নয়, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলে এত নেতা তৈরি হয়েছে, এত কর্মী তৈরি হয়েছে। সেই মানুষটা যখন চিফ ইলেকশন কমিশনের কাছে গেল, আমি তো সেদিন ছিলাম, কি দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছে আপনারা কেউ ভাবতে পারবেন না। ইউ ক্যানট ইমাজিন কি মিসবিহেভ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন করেছে। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছে। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে না, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। কার দিকে আঙুল তুলে কথা বলছো তুমি? কার চোখে চোখ রেখে কথা বলছো তুমি? কার চোখে লাল চোখ দেখে কথা বলছো তুমি? তুমি তো 3 বছর থাকবে, তারপর যে কোথায় হারিয়ে যাবে তা তো কেউ জানে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে, হয় মুখ্যমন্ত্রী না হলে প্রধানমন্ত্রী হয়ে থাকবে, তার কোনো শেষ নেই। কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। কারুর ক্ষমতা নেই। নরেন্দ্র মোদী যাই করুক, অমিত শাহ যাই করুক, পশ্চিম বাংলায় 30-এর নিচে তুমি নাকবে জেনে রেখো, আজ বলে দিয়ে গেলাম। আর ওই ছেলেটা, ওই যে কাঁথির ছেলেটা, ভারতবর্ষে অনেক লজ্জার মুখ দেখেছি আমি পঙ্কজ ব্যানার্জি বিরোধী দলনেতা, আমি তার সঙ্গে কাজ করেছি। আমি যখন এমএলএ ছিলাম, কি অসাধারণ জ্ঞান, কি সুন্দরভাবে কাজ করত। আমরা দেখেছি আমাদের সুদীপ দা পার্লামেন্টে এতদিন দীর্ঘকালের আমাদের নেতা, আমাদের অভিষেক আমাদের নেতা, আমাদের সংসদীয় দলে কি মার্জিত, কি সুন্দর, কখনো একটা বাজে কথা বলে না। আরে দিনের পর দিন বাজে কথা বলছে। একটা কথা বলে দিই, রাজনীতিতে ছেড়ে দিন, কোনো পুরুষ মানুষ যদি কন্টিনিউয়াসলি কোনো মহিলাকে দিনের পর দিন গালাগাল দিয়ে থাকে, দিনের পর দিন যা তা বলে থাকে, তার পতন অনিবার্য, কেউ আটকাতে পারবে না। তার পতন অনিবার্য, কেউ আটকাতে পারে না। নারী শক্তিকে সম্মান করতে হবে এবং সম্মান করো। তাকে তুমি অসম্মানিত করতে পারো না। তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তোমার নেত্রী ছিল, তার আশীর্বাদের হাতটা মাথায় ছিল বলে তুমি শুভেন্দু অধিকারী হয়েছ। তার আশীর্বাদে মাথা হাত ছিল বলে শুভেন্দু অধিকারী হয়েছ। অধিকারী ফ্যামিলি। আমি সেদিনকে যাচ্ছিলাম দীঘা, যাচ্ছিলাম, বা যেতে যেতে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। দিদি কি বললো জানেন রেস্টুরেন্টের মালিক আমাকে? বললো, আপনারা না এই অধিকারী ফ্যামিলিটাকে 3টে জেলা দিয়ে খুব ভুল করেছেন, এখন আপনারা বুঝতে পারছেন। কেন দিয়েছে দিদি জানে না এদের ব্যাকগ্রাউন্ড? এরা হচ্ছে বিশ্বাসঘাতকের দল, বেঈমান মির্জাফর। শুধু তাই নয়, বলতে গেলে অনেক কথা বলতে হয়। আমি ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। ওরা যে ব্যক্তি আক্রমণ করে, সেই ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। আর যার হাত দিয়ে তুমি তৈরি হয়েছ, কি রাগ? খুব ছোট্ট রাগ, আমি তো ভাবতেই পারি না। পলিটিক্সে তো এটাই হতে পারে। রাগটা কোথায়? অভিষেক কেন রাজনীতিতে দাঁড়াবে, এটাই তো রাগ। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার হাঁটুর কোয়ালিটিতে তুই এসে পৌঁছতে পারবি না। হাঁটুরতে এসে পৌঁছতে পারবি না তুই। যে নিয়ে আমাদের ভোটার নিয়ে কথা, আমরা কোর্টেও মামলা করেছি, বিহারের নির্বাচন নিয়েও মামলা হয়েছে, এসআইআর নিয়ে, নির্বাচন নিয়ে লাভ হয়েছে। বিশেষ কিছু করতে পারেনি ওরা, শুধু আধার কার্ডটা যুক্ত করতে পেরেছিল। এর চেয়ে বিশেষ কিছু করতে পারেনি, কিছু হয়নি, ওইটুকুই হয়েছে। তারপর তো মামলা হয়েছে, অনেক কিছু হয়েছে।
কিন্তু পশ্চিমবাংলা নিয়ে যখন মামলা হয়েছে তখন একের পর এক অর্ডার আসছে। অনেকে জিজ্ঞেস করছে কেন এখন জজেদের কাছে। মহুয়াই আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল, দাদা এটাতে আমাদের লাভ হবে কিনা। মহুয়াই ফোন করেছিল, আমরা হবে। ওকে বলেছিলাম কারণটা হচ্ছে নির্বাচন কমিশনের হাত থেকে ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে সুপ্রিম কোর্ট। এই যে আপনি দেখছেন 60 লক্ষ, এই 60 লক্ষ কি করত? আরো 40টা বাইরে থেকে আইপিএস অফিসার নিয়ে আসতো, আইএস আইপিএস। এখন 8,500 আছে, আরো 25,000 সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়ে দিত, তারা ডিসাইড করতো, তারপর ফাইনাল কিচ্ছু হতো না। আজ তো নির্বাচন কমিশনের কাছ থেকে পুরো ক্ষমতা নিয়ে চলে এলো। ক্ষমতা নিয়ে কাদের দিল? জুডিশিয়ারিকে দিয়েছে। এবং আমি একটা জায়গায় এখনো বিশ্বাস করি, শ্রদ্ধা করি। সেই বিশ্বাস এবং শ্রদ্ধা যদি আমার ভেঙে যায়, আমি ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি কোনো আমার শ্রদ্ধা থাকবে না। আমি মনে করি যে প্রতিটি জজ তারা জুডিশিয়াল মাইন্ড নিয়ে ডিসাইড করবে, অন্য কারুর প্ররোচনায় নয়, অন্যকে কি বুঝিয়ে দেবে তা নয়। আমি বিশ্বাস করি এখনো পর্যন্ত যে ভারতবর্ষের জুডিশিয়ারি আছে বলে গণতন্ত্র যতটুকু বেঁচে আছে ততটুকু বেঁচে আছে। জুডিশিয়ারি না থাকলে এই গণতন্ত্রের কি হতো আজ 10 বছরে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিত। সমস্ত অধিকার সব জায়গা থেকে কেড়ে নেওয়া হচ্ছে, সব জায়গা থেকে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ভোটের অধিকার কেড়ে নেওয়া, মানুষের খাবার দেওয়ার অধিকার কেড়ে নেওয়া, 100 দিনের কাজের টাকা অধিকার কেড়ে নেওয়া, সেগুলো নয় অন্যদিন পরে বলবো, আজ আমি বেশি বলবো না। কিন্তু এই যে অধিকার কেড়ে নিচ্ছে, ভারতবর্ষের বুকে কি যাচ্ছে? ভারতবর্ষ আজ গণতন্ত্রবিহীন রাস্তায় চলে যাচ্ছে। ভারতবর্ষে গণতন্ত্র নেই। গণতন্ত্র যেখানে নেই সেখানে কিচ্ছু নেই। কেন আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলাম? কেন? ওয়াই উই ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ? কারণ ভারতীয়দের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না। ভারতীয়রা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারত না। ব্রিটিশরা কি কম জিনিস দিয়েছিল? ভালোই দিয়েছিল। আজও আপনি কলকাতার চারিদিকে তাকিয়ে দেখুন, যে বিল্ডিং ব্রিটিশরা বানিয়ে দিয়ে গেছে আজও পর্যন্ত ভারতবর্ষে কেউ বানাতে পারেনি। ওরা তো সবই দিয়েছিল, কিন্তু কি নিয়ে নিয়েছিল? গণতন্ত্র, কথা বলার অধিকার, প্রতিবাদের অধিকার, মেয়েদের ওপর অত্যাচার, নীল চাষির অত্যাচার, চাষিদের ওপর অত্যাচার। মানুষ তো খেপে গেছিল। আমরা ব্রিটিশ বিরোধী কেন হয়েছিলাম? আমরা তো এই জন্য জিততে, আমি বলছি। তো আজকে যেখানে গণতন্ত্র চলে যাচ্ছে ভারতবর্ষে, কোন বিরোধী দল কাউকে রাখবো না, ইডি সিবিআই কাউকে রাখবো না। দেখলেন তো অরবিন্দ কেজরিওয়ালকে কি করলো? অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করো, অরবিন্দ কেজরিওয়ালকে চোর করলো। অরবিন্দ কেজরিওয়াল জেলে চলে গেল। অরবিন্দ কেজরিওয়াল বলল, আমি যতক্ষণ না পর্যন্ত আবার নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হই, আমি ততক্ষণ মুখ্যমন্ত্রী হব না। তখন একজনকে মুখ্যমন্ত্রী করেছিল, একজন মহিলাকে, অতসীকে। আজকে দেখুন দিল্লি কোর্ট কি বলছে। দিল্লি কোর্ট বলছে, আমার কথা নয়, আপনার কথা নয়, মমতাদির কথা নয়, অভিষেকের কথা নয়, অন্য কারুর কথা নয়। দিল্লির কোর্ট কি বলছে? বলছে এরা নির্বাচনের আগে শুধু বিরোধী দলের যারা আছে তাদেরকে টার্গেট করে করে ইডির কেস দিয়েছে। কোনো এভিডেন্স নেই, কোনো কিচ্ছু নেই। আজ অরবিন্দ কেজরিওয়াল বেরিয়ে এসছে। এমনিতেও তো আমাদেরও কিছু নেই, দেখে ফলস কেস দিয়ে রেখেছে। আপনি কথা বলতে পারবেন না, কথা বললে ইডি কেস দেবো, কথা বললে ইনকাম ট্যাক্সের কেস দেবো, কথা বললেই সব দিয়ে দেবো, তাদের বিরুদ্ধে দিয়ে দেবো। গণতন্ত্র কোথায়? এই গণতন্ত্রকে বাঁচাতে হবে, এই গণতন্ত্রকে বাঁচাতে হবে। ভারতবর্ষের বুকে এর চেয়ে বড় কোনো কথা হতে পারে না, এর চেয়ে বড় কোনো কথা হতে পারে না। গণতন্ত্রকে বাঁচাতে হবে আমাদের, এবং সেই গণতন্ত্র বাঁচানোর সবচেয়ে বড় লড়াই আজকে এসআইআর নিয়ে আমরা যে লড়াই করছি মমতাদির নেতৃত্বে, সে লড়াই আজকে বড় লড়াই। এবং আমি বলছি আপনাদের, এই লড়াই একদিন ইতিহাসে লেখা থাকবে। ইতিহাস বলবে একদিন যে লড়াই 1993 থেকে 2026 কনস্ট্যান্টলি যে তিনি লড়ে গেলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবেননি বাংলার মুখ্যমন্ত্রী, ভাবেনি যে আমার এই মুহূর্তে এখন এত বলা উচিত কিনা, দৌড়ে এসছেন। মানুষের অধিকারকে বাঁচাতে হবে,
মানুষের অধিকার বাঁচাতে হবে। আমি বিশ্বাস করি এবং আমি আজ এই মঞ্চ থেকে অনুরোধ জানিয়ে যাই, প্লিজ জুডিশিয়াল অফিসার যারা অ্যাপয়েন্টেড হয়েছেন তারা দ্রুততার সঙ্গে কাজ করুন, তারা দ্রুততার সঙ্গে কাজ করুন, নিরপেক্ষভাবে দ্রুততার সঙ্গে কাজ করুন। একটা জিনিস জানবেন, এই যে যাদের ভোটের অধিকার এখন নেই, আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে বা জীবিত আছে, বাদ দেওয়া হয়েছে, জেনুইন ভোটার, তাদের নাম বাদ দেওয়া মানে হচ্ছে সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়া। এবং আইনের চোখে, সংবিধানের চোখে, আইনের চোখে এবং সংবিধানের চোখে 1 মিনিটও আপনি কারো সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারেন না।